যেভাবেই হোক, তোকে আমি একদিন আমার বিছানায় নেবই। কথাটা বলেই মিমের কাছ থেকে উঠে চলে গেল সোহান। মিম কথাটা শুনে একটু অবাক হলেও পুরো অবাক না, কারণ এটা নতুন কিছু নয়। তাই মিম শুধু ভাবছে এই পশুটার হাত থেকে কি করে রক্ষা পাবে। সোহান মিমের দুলাভাই, মানে মিমের বড় আপু আয়শার বর সোহান। মিম পড়াশোনার সুবাদে সোহানের বাসায় থাকে। লেখাপড়া অনেক ভালো সে, তাই গ্রাম থেকে তার বাবা মা তাকে শহরে পাঠিয়েছে তার বড় আপু আয়শার বাসায়, সেখানে থেকে পড়াশোনা করবে বলে। কিন্তু মিম এখানে আসার পর থেকেই তার দুলাভাই সোহানের লালসার শিকার। নানাভাবে সোহান মিমকে কুপ্রস্তাব দিয়ে আসতেছে, কিন্তু আজ সোহান যেটা বলে গেল সেটা শোনার জন্য মোটেও প্রস্তুত ছিল না মিম। বসে বসে ভাবছে, কি করব আমি এখন? এখানে থাকলে সোহান একদিন না একদিন তার জেদ পূরণ করবেই। আবার এখান থেকে গ্রামের বাড়ি যাওয়াও সম্ভব না, কারণ সামনেই তার অনার্স দ্বিতীয় বর্ষের ফাইনাল পরীক্ষা। তার উপর আবার আপু অসুস্থ। পরীক্ষা না দিয়ে আপুকে এভাবে ফেলে রেখে চলে যাওয়াটাও ঠিক হবে না। তাহলে কি করব আমি? আমাকে এক গ্লাস পানি দিয়ে যা মিম, পাশের রুম থেকে ডেকে কথাটা বলল আয়শা। আচ্ছা, আসতেছি বলে উঠে আয়শাকে পানি দিতে চলে গেল সে। সোহান রুমে আয়নার সামনে দাঁড়িয়ে অফিসে যাওয়ার জন্য রেডি হচ্ছে। এমন সময় মিম পানির গ্লাস হাতে নিয়ে রুমে প্রবেশ করলো। মিমকে দেখে সোহান একটা হাসি দিয়ে বলল, কি খবর, ভালো আছো আমার সুইট শালি? হুম, দায় সারা জবাব দিয়ে আয়শাকে পানি দিল মিম। দিয়ে চলে আসবে এমন সময় আয়শা বলল, যাচ্ছিস কেন, একটু বস না। আয়শার কথায় বসলো মিম। সোহান রেডি হয়ে অফিসে চলে গেল। তারপর আয়শা বলল, তোর পরীক্ষা কবে থেকে? সামনের মাসের 6 তারিখ আপু। ও, আজ কলেজে যাবি না? ফর্ম ফিল আপের টাকা ছাড়া কলেজে গিয়ে লাভ কি বলো? আচ্ছা, তোর ফর্ম ফিল আপের লাস্ট ডেট কবে? 24 তারিখ। আজ তো 22 তারিখ, তাই না? হুম। আচ্ছা, আমি আজ আবার তোর দুলাভাইকে বলবো তুই আজ কলেজে যা, আমি দেখছি। তারপর রুমে চলে আসলো মিম। মিম ভালো করে জানে আয়শার কথায় ফর্ম ফিল আপের টাকা দেবে না সোহান। কেন দেবে না সেটা সে জানে, কারণ সোহান টাকার বিনিময়ে মিমকে চায়। তাই সে সকালে ওই কথাটা এতটা জোর দিয়ে বলল। সোহান ভালো করেই জানে মিম তার বাড়ি থেকে ফর্ম ফিল আপের টাকা নিতে পারবে না, সেই সাধ্য নেই তার পরিবারের। এসব ভাবতে ভাবতে কেটে গেল কিছু সময়। তারপর মিম রেডি হয়ে বেরিয়ে পড়ল কলেজের উদ্দেশ্যে। কিছুক্ষণ হাঁটার পর কলেজে পৌঁছায় মিম। কলেজে গিয়ে গাছতলায় বসে বসে ভাবছে কি করে ফর্ম ফিল আপের টাকা জোগাড় করব। কেমন আছো মিম? একটু ধাক্কা দিয়ে। ওহ তুমি, এই তো আছি। তুমি কেমন আছো রাজীব? রাজীব মিমের বয়ফ্রেন্ড। ওদের সম্পর্কটা মাত্র 3 মাসের। আসলে রাজীব অনেক দিন থেকে মিমের পিছনে ঘোরে, কিন্তু মিম সায় দেয়নি। কিন্তু সেদিন যখন মিমের প্রিয় বেলি ফুল দিয়ে রাজীব মিমের সামনে হাঁটু গেড়ে বসে প্রপোজ করে, তখন আর না করতে পারেনি মিম। হুম, ভালো, চলো ওইদিকে যাব। না, আমি যাব না, তুমি যাও। কেন? আর তোমার মন খারাপ কেন? কই না তো, মিথ্যা বলবা না। আমি তোমার মুখ দেখেই বুঝতে পারছি কিছু একটা হয়েছে। আর আমি লক্ষ্য করছি কিছুদিন থেকে তোমার মন সব সময় খারাপ থাকে। বাদ দাও, কিছু না, পরে বলবো। আচ্ছা, জোর করলাম না, তবে পরে বলবা কিন্তু। হুম, এখন চলো, সবাই ওয়েট করছে। তারপর মিম ও রাজীব উঠে পড়লো আর হাঁটতে শুরু করলো। কিছুক্ষণ বন্ধুদের সাথে কাটানোর পর একটা টিউশনি করায়, সেটা করিয়ে বাসায় ফিরল মিম। রুমে গিয়ে ব্যাগটা রেখে ফ্রেশ হয়ে একটু রেস্ট নেবে, তখনই আয়শার ডাক। মিম, একটু এদিকে আইতো। মিম তাড়াতাড়ি উঠে আয়শার রুমে যায়। হুম, কি আপু, কোথায় ছিলি? সেই কখন থেকে ডাকছি। কলেজে গিয়েছিলাম। ও, আমার ঔষধটা দে। আয়শাকে ঔষধ দিয়ে আবার তার রুমে চলে আসলো মিম। ও রুমে এসে একটু রেস্ট নিয়ে লাঞ্চ সেরে শুয়ে শুয়ে ভাবছে দুলাভাই কেন এমন করছে আমার সাথে। আপু আর উনি তো ভালোবেসে বিয়ে করেছিলেন। বা আপুর মুখে এখনো শুনি সে নাকি দুলাভাইকে নিয়ে গর্বিত। কপাল গুনে নাকি এমন বর পাওয়া যায়, আর উনি কিনা আমার সাথে এসব। আমি যে উনার শালি সেটা ভুলে যায় শুধু আমার দেহটার জন্য, আমার শরীরের জন্য। উনার যদি এতটাই শারীরিক চাহিদা থাকবে তো উনি পতিতাপল্লীতেও তো যেতে পারে, কিন্তু উনি সেটা না করে আমাকেই কেন বেছে নিল? ছি,
ও ভাবতেই যেন কেমন লাগছে মিমের। কিন্তু তার এখন আসল চিন্তার বিষয় ফর্ম ফিল আপের টাকা কোথায় পাবে। তার বাবা মাকে বলেও তো লাভ নেই, বরং ওনারাই মিম এবং সোহানের থেকে টাকা নেয় প্রতি মাসে। তা দিয়েই চলে তাদের সংসার, সাথে ওষুধের দামও। আর টিউশনি টাকা যা দেয় তা থেকে বাড়িতে দেওয়া নিজে চলতেই চলে যায়। তারপর মিম ভাবতে লাগলো, এসব কি আপুকে বলবো? আপুকে বললে তো আপু বিশ্বাসই করতে চাইবে না, ওসব ভালো মাইন্ডে নেবেই না। আর বিশ্বাস করলেই বা কি, ও তো নিজেই সোহানের উপর নির্ভরশীল। পরে যদি আমার জন্য ওদের সংসারে আগুন লাগে তাহলে রাজীবকে বলবো। পরে যদি আবার সে আমাকে উল্টো ভুল বোঝে, সে যদি আমার কথাটা উল্টো ভাবে নেয়, কেননা ছেলেরা তো একটু বেশি সন্দেহপ্রবণ, তাদের দৃষ্টিকোণ একটু আলাদা, তাহলে কি করব আমি? এসব ভাবতে ভাবতে সন্ধে হয়ে এলো। মিম উঠে রান্না করে সোহান আয়শার খাবার তাদের রুমে দিয়ে এসে একটু পড়তে বসলো। রাত 10টা পর্যন্ত পরে লাইটটা অফ করে শুয়ে পড়ল। কিন্তু কিছুক্ষণ শুয়ে থাকার পর তার রুমে কারো উপস্থিতি টের পেয়ে তাড়াতাড়ি বিছানা থেকে উঠবে, তখনই কেউ তাকে ধাক্কা দিয়ে বিছানায় ফেলে দিল, দিয়ে তার মুখ চেপে ধরল। মিম অনেক চেষ্টা করেও সেই হাত তার মুখ থেকে সরাতে পারল না। অন্ধকারে আবছা আবছা দেখেই বুঝতে পারল এটা আর কেউ নয়, তার দুলাভাই সোহান। ভয়ে একদম চুপসে গেল মিম। মনে মনে ভাবছে আজ রেহাই নেই তার। মুখ চেপে ধরে মিমের মুখের কাছে মুখ নিয়ে সোহান বলল, কি হলো, ভয় লাগছে? হ্যাঁ। মিম চুপ। না, আমি তোকে এভাবে চাই না। আমি চাই তুমি নিজেই এসে আমাকে ধরা দাও। আর আমি জানি তুই একদিন আসবি, তাই জোর জুলুম করে কি লাভ? মিম এখনো চুপ, চোখ বেয়ে পানি পড়ছে মিমের। তারপর সোহান মিমের মুখ ছেড়ে দিয়ে বিছানায় বসে পড়ল। মুখ ছেড়ে দেওয়ার পর মিম হাঁপাচ্ছে। কিছুক্ষণ বসে থাকার পর চলে গেল সোহান। তাই মিম ওঠে, ওয়াশরুমে গিয়ে মুখ ধুয়ে কিছুক্ষণ সেখানে আয়নার সামনে দাঁড়িয়ে কান্না করলো। আর মনে মনে আল্লাহকে ডেকে বলল, আল্লাহ, আমাকে এই লোকটার হাত থেকে রেহাই দাও। পরের দিন সকালে ঘুম থেকে উঠে গোসল সেরে মিম ফজরের নামাজ পড়ে জানালায় দাঁড়িয়ে আছে। এমন সময় রাজীবের কল। মিম কলটা পিক করে, হ্যালো, নামাজ পড়ছো? হুম। কি করো এখন? দাঁড়িয়ে আছি। ও, তোমার কণ্ঠ এমন লাগছে কেন? কই না, সকালে তো তাই মনে হয় এমন লাগছে। আচ্ছা, নাস্তা করছো? না। যাও, নাস্তা করে আমাকে কল দিও। হুম। লাইনটা কেটে গেল। মিম দাঁড়িয়ে আছে আর ভাবছে এসবের মাঝে রাজীবকে রাখাটা কি ঠিক হবে? মানে সোহান তো একদিন না একদিন তাকে স্পর্শ করবেই, আমাকে অপবিত্র করবেই। আর আমি সেই অপবিত্র দেহ মন নিয়ে কি করে রাজীবের সামনে দাঁড়াবো? ছেলেটা অনেক ভালো, সব সময় নামাজ পড়ার কথা বলে, কোরআন তেলাওয়াতের কথা বলে। এত ভালো একটা ছেলের সাথে এরকম প্রতারণা করতে পারবো না আমি। না, আজ কলেজে গিয়ে রাজীবকে বলে ব্রেকআপ করে দেব। এসব ভাবতে ভাবতে সূর্য পূর্ব দিকে উঠে পড়েছে। সূর্যের লাল আলো ছড়িয়ে পড়েছে চারিদিকে। তাই মিমার দেরি না করে ব্রেকফাস্ট রেডি করতে চলে গেল, কারণ এসব তাকেই করতে হয়। আয়শা তো অসুস্থ, বিছানা থেকেই উঠতে পারে না। ব্রেকফাস্ট রেডি করে আয়শার রুমে গেল। গিয়ে দেখে সোহান আয়শা কি নিয়ে যেন ঝগড়া করছে। আয়শা টাকার কথা বলছে আর সোহান বলছে টাকা নেই। মিম মনে মনে ভাবলো হয়তো তার ফর্ম ফিল আপের টাকার কথাই হচ্ছে। তাই মাথা নিচু করে ওদের নাস্তা দিয়ে আবার তার রুমে চলে আসলো। এসে বসে পড়লো তার খাটের এক সাইডে। বসে বসে ভাবছে এসব কি? আমার জন্য আজ প্রথম আপু এবং দুলাভাইয়ের মাঝে ঝগড়া শুনলাম। আর এই ঝগড়ার প্রধান কারণ আমি, টাকা, আমার শরীর। তাহলে আমার জন্য এই অশান্তির শুরু। কিন্তু আমি কি করব? বিলিয়ে দেব আমাকে ওই লোকটার কাছে? আর এটা করলেই কি সব সমাধান হবে? কলেজ টাইমের আগে মিম কলেজ যাওয়ার জন্য রেডি হচ্ছে। এমন সময় আয়শার ডাক, মিম। হুম। আপু আসতেছি। আচ্ছা। মিম আয়শার রুমে গিয়ে, বলো আপু। আয়শা মাথা নিচু করে বলল, তোর দুলাভাই টাকা দেবে না বলল। আচ্ছা, তোর ফর্ম ফিল আপের করতে কত টাকা লাগবে? 5200 টাকা। আমার কাছে তো অত টাকা নেই, 2000-এর মতো হবে। ও, আমার কাছেও এখন টাকা নেই। আচ্ছা, তুমি চিন্তা করো না, আমি ব্যবস্থা করে নেব। বলি মিম চলে আসলো। তারপর কলেজের জন্য বেরিয়ে পড়লো। কলেজে গিয়ে রাজীবের জন্য ওয়েট করতে লাগলো। বেশ কিছুক্ষণ পর আসলো রাজীব। তারপর মিম বলল,
আমার ব্রেকআপ চাই রাজীব। কেন? জানি না, কোনো কারণ তো দেখাও। আমি নিজেকে তোমার যোগ্য মনে করি না। চর দেখছো, হাত উপরে তুলে মারো, চর মারো, যত খুশি মারো, কিন্তু আজ থেকে আমাকে নিয়ে আর ভেবো না, কারণ আমি ভালো মেয়ে না। বলেই চলে গেল মিম কাঁদতে কাঁদতে। কি হলো না হলো রাজীব কিছুই বুঝলো না। বাসায় চলে আসলো মিম। রাত 10টা। বসে বসে ভাবছে মিম, কাল ফর্ম ফিল আপের শেষ দিন, কিন্তু আমার হাতে একটা টাকাও নেই। আবার আমার জন্য দুলাভাই আপুর সাথে খারাপ ব্যবহার করা শুরু করেছে। আজ সন্ধ্যায় আপু টাকা চাইলে তার গায়ে হাত পর্যন্ত তুলেছে সোহান। এসবের একটা মানে আমি, আমার শরীর। ওকে, তাই হবে। সোহান যা চায়। কিছুক্ষণ বসে থাকার পর মিম উঠে সোহানের কাছে গেল। গিয়ে সোহানকে ডেকে নিয়ে আসলো তার রুমে। সোহান মনে মনে ভাবছে, এটাই তো চাই আমি। মিম সোহানকে তার রুমে নিয়ে এসে কিছুক্ষণ দাঁড়িয়ে থাকার পর নিজের বুকের থেকে ওড়না সরিয়ে নিয়ে বলল, নিন। আমাকে ভোগ করেই যদি আপনি সুখ পান তাহলে করুন, আপনার যা মন চায়। আপনি তো আমার জন্য এখন আপুর সাথেও খারাপ ব্যবহার করছেন। নিন, শুরু করুন। সোহান নীরব হয়ে দাঁড়িয়ে আছে। সোহানের দাঁড়িয়ে থাকার পর মিম বলল, কি হলো, এখন দাঁড়িয়ে আছেন কেন? এমনি। মিম আবার বলতে শুরু করলো, আপনি কি ভাবছেন আমি টাকার জন্য এসব করতে রাজি হচ্ছি? না, টাকার জন্য না। মিমের মুখে কথাটা শুনে একটু অবাক হয় সোহান। তাহলে কি মিম সব জেনে গেছে? আমার সব প্ল্যান তাহলে মাটি। কি হলো, দাঁড়িয়ে আছেন কেন? টাকার জন্য হোক আর যে জন্যই হোক, আমি তো এখন রাজি। তাহলে তুমি এসবে রাজি হলে কেন? সেটা জেনে আপনি কি করবেন বলো শুনি। আপুর জন্য। কি? হুম। আপনি যখন আপুকে গালাগালি করতেছিলেন তখন খুব খারাপ লাগতেছিল আমার, কারণ আমি জানতাম আপনার গালাগালি করার কারণ কি। তাই রাজি হয়ে গেলাম, কারণ আমি চাই না আমার জন্য আমার অসুস্থ আপুটা কষ্ট পাক। আপনাকে একটা কথা বলবো। হুম, বলো। আজকের পর থেকে আর কোনো মেয়ের দিকে তাকাবেন না প্লিজ, কারণ আপু আপনাকে অনেক ভালোবাসে। আপনাকে আপু একটা ফেরেশতা ভাবে, ওর বিশ্বাসটা ভাঙিয়েন না। আর আমি, কথাগুলো বলতে বলতে চোখ মুছে নিল মিম। আর তুমি? আমি আপনাকে নিজের বড় ভাই ভাবতাম। জানেন, আমার কোনো বান্ধবী যদি বলতো আপনি আমার কে হন, তাহলে বলতাম বড় ভাই। সোহান কথাটা শুনে কিছুক্ষণ নীরব থাকার পর মাটি থেকে মিমের ওড়নাটা তুলে ওর বুকে দিয়ে বলল, সরি। সরি কেন? অবাক হয়ে, ধন্যবাদ। কি হলো আপনার? একবার সরি, একবার ধন্যবাদ। সরি কিসের জন্য আর ধন্যবাদ কিসের জন্য? সরি এই জন্য যে তুমি আমার চোখ খুলে দিয়েছো, আর ধন্যবাদ এই জন্য তুমি আয়শাকে আবার নতুন করে চিনতে সাহায্য করেছো। ওহ, হুম। আমি তোমাকে একটা কথা বলবো। একটু অবাক হয়ে মিম বলল, হুম বলেন। আমার রাজীবের সাথে কথা হয়েছে। কি? হুম। আজ অফিস থেকে আসার সময় ও এসে আমাকে ওর পরিচয় দিয়ে তোমার আর ওর ব্যাপারে সব বলেছে। কিন্তু হুম, আমি জানতাম তুমি কিছু প্রশ্ন করতে চাচ্ছ, যার প্রথমটা হলো, আমি তোমাকে কেন এসব বলছি এই সময়? মিম চুপ। সোহান আবার বলতে শুরু করলো, আমি যখন রাজীবের সাথে কথা বলি তখন ও এসে বলল ও আমার ছোট বোনকে ভালোবাসে। ছোট বোনের কথা শুনে আমি তো অবাক। তারপর বললাম, ছোট বোন মানে? আমার তো কোনো বোন নেই। তারপর রাজীব বলল, কেন, মিম আপনার ছোট বোন না? মিম তো সব সময় বলতো আপনি ওর বড় ভাই। তখন ওর মুখে কথাটা শুনে একটু অবাক হই আর ভাবি, যে মেয়েকে আমি সব সময় খারাপ চোখে দেখি, সব সময় প্রেশারের মধ্যে রাখি, সেই মেয়ে আমাকে এত সম্মান দেয়। কিন্তু পরক্ষণে সেটা ভুলে যায়, কারণ তখন তোমার নেশায় ডুবেছিলাম। কিন্তু এখন যখন তুমি বললে তুমি আমাকে নিজের ভাইয়ের মতো দেখো, বিশ্বাস করো সেই নেশাটা আর কেন জানি কাজ করছে না। তুমি আমার দৃষ্টিকোণ পরিবর্তন করে দিয়েছো। আজ বুঝতে পারছি শালি কখনো বোনের থেকে কম হয় না। আমায় ক্ষমা করে দিও মিম। বলে মিমের হাত ধরল সোহান। না, এটা কোনো খারাপ উদ্দেশ্যে নয়। একজন ভাই যে মানসিকতায় তার বোনের হাত ধরে, সেই মানসিকতায়। সি, এসব কি করছেন? আমি না আপনার ছোট বোন। হুম। হুম বলে মিম কান্না মিশ্রিত একটা হাসি দিল, সাথে সোহানও। কিছুক্ষণ এভাবে চলে যাওয়ার পর সোহান বলল, আমি তো তোমার বড় ভাই, তাই না? হুম। তাহলে আমি যা বলবো তা শুনবে তো?
হুম শুনবো, বলেন। কাল রাজীবকে ডাকবে আমাদের বাসায়। কেন? ভাইরা ভাইয়ের সাথে একটু কথা বলবো। একটু বাড়িয়ে দেখতে হবে না? হাজার হলেও আমার শালিকার হবু বর। হুম। লজ্জায় মাথা নিচু করে। হুম কি? ডাকবে কিন্তু। রাজীব আপনার দেখা করে কি বলেছিল? কি আর বলবে বেচারা, তার প্রেমিকা সব সময় মন খারাপ করে থাকতো, কিন্তু কেন সেটা বলতো না। প্রেমিকের তো টেনশন হবেই, তাই জানতে চাইছিল যে আমাদের ফ্যামিলিতে কিছু হয়েছে কি না। ও, যাও এখন ঘুমাও। আচ্ছা, আপনি যান। আরে যাইতে বলছি। ও ওকে, শুভরাত্রি। হুম। জানতো আমি ঘুমাবো। সোহান চলে গেল। মিম দরজা লাগিয়ে বিছানায় শুয়ে পড়ল। আজ মিমের নিজেকে খুব হালকা লাগছে। বুক থেকে যেন খুব ভারী একটা পাথর সরে গেল। মিম মনে মনে ভাবছে, সোহান ভাইয়া আসলে অনেক ভালো মানুষ। আপু সত্যি অনেক লাকি। কিন্তু আমার কপালে আল্লাহ যে কি লিখেছেন সেটা উনিই ভালো জানেন। এসব ভাবতেই রাজীবের কথা মনে পড়ে গেল। তাই মোবাইলটা হাতে নিয়ে রাজীবকে কল দিল মিম। একবার রিং হতেই রিসিভ। হ্যালো রাজীব। সব সময় মোবাইল নিয়ে বসে থাকো নাকি? হুম। কারো কলের জন্য ওয়েট করছো? কোনো দিন হয়েছে? আর ওয়েট করতে হবে না। কেন? তুমি দুলাভাইকে কি বলেছো? কই কিছু না। আর উনি নাকি তোমার ভাইয়া না। কে বলল? উনি? কি জানি। কেমন আছো? ভালো নেই কেন? কি হয়েছে? ঝামেলা পাকিয়ে বলো কি হয়েছে মানে? আমি কি করলাম? কি করছো জানো না? আজিব আজিব। তুমি ভাইয়ার সাথে দেখা করে সব বলে দিয়েছো কেন? টেনশনে ছিলাম তাই। আর বলেছি তো কি হয়েছে? গোড়ার ডিম হয়েছে। এখন আমাকে অন্য জায়গায় বিয়ে দিয়ে দিবে বলল। কি? জি। এখন বসে বসে আঙ্গুল। উনার নাম্বারটা দাও। পারবো না। উনি কাল বাসায় থাকবে। কোন ছেলেপক্ষ নাকি দেখতে আসবে? তাই মানে? মানেটা আমি বুঝি না। যদি উনার সাথে দেখা করতে চাও তো কাল চলে এসো আমাদের বাসায়। বলেই কলটা কেটে দিয়ে একটা মুচকি হাসি দিয়ে ঘুমিয়ে পড়ল মিম। রাজীবের কি আর ঘুম হয়? পরের দিন সকালে মিম ঘুম থেকে উঠে ফজরের নামাজ পড়ে আবার ঘুমিয়ে পড়ল। সকাল 7টার দিকে আবার ঘুম ভাঙে ওর। তাড়াতাড়ি করে কিচেনে গিয়ে নাস্তা রেডি করছে ও। এমন সময় মিম মিম বলে কারো ডাক শুনতে পেল। রুম থেকে বেরিয়ে দেখে রাজীব। চোখ দুটো দেখে যে কেউ বুঝতে পারবে বেডা সারা রাত ঘুমায়নি, মনে হয় সিগারেটও খাইছে। এসব দেখে মিম মনে মনে ভাবতে লাগলো, এই ছেলেরা সেকা খাইলে সিগারেট খায়, কিন্তু কেন খায়? শুধু মুখ দিয়ে ধোঁয়া ছাড়লেই কি কষ্ট কমে? যদি কমে তাহলে শীতকালে তো মুখ দিয়ে ধোঁয়া বের হয়, তখন কি আজব। মিম এসব ভেবে তারপর নিজেকে সামলে নিয়ে বলল, কি হয়েছে? সকাল সকাল কেউ কাউকে এভাবে ডাকে? তোমার দুলাভাই না ভাইয়া? কোথায় উনি? ডাকো। হ। তোমার মতো বেকার তো সবাই, কাজ কাম নাই, এত সকালে ঘুম থেকে উঠবে? উনি অফিস থেকে ক্লান্ত হয়ে ফিরেছেন কাল, তাই আজ উঠতে একটু লেট হবে। তুমি পারলে ওইখানে সোফার দিকে দেখিয়ে দিয়ে বসে ওয়েট করো। না পারলে না পারলে চলে যাও, সিম্পল। হায়রে মানুষ। বিড় করে কথাটা বলে সোফায় গিয়ে বসলো রাজীব। কিছুক্ষণ পর মিম এক কাপ চা আর একটা বিস্কুট নিয়ে এসে রাজীবকে দিয়ে বলল, খেয়ে নাও। সকাল থেকে কিছু খেয়েছো কিনা কে জানে। কোনো কথা না বলে চা আর বিস্কুটটা নিয়ে খেতে শুরু করলো রাজীব। আর মিম সোহানের রুমে চলে গেল। গিয়ে দেখে সোহান ঘুম থেকে উঠেছে। তাই বলল, দুলাভাই, রাজীব চলে এসেছে। কি, এত সকালে? হুম। সব খুলে বলল ওকে। কি মেয়ে রে বাবা, প্রেমিককে কেউ এত কষ্ট দেয়? যদি ফসকে যায়? আরে যাবে না। কতদিন আমার পিছনে ঘুরেছে জানেন? আর বিয়ের আগে একটু বাজিয়ে দেখা ভালো, কি বলেন? হুম। বুদ্ধি আছে। হ্যাঁ হ্যাঁ, ও কোথায়? সোফায় চা খাচ্ছে। ও, চাটা তো ঠিকই দিয়েছো। ওদিকের মায়া ঠিকই আছে। আয়শা এসব শুনে মিটমিট করে হাসতেছে। কি যে বলেন না আপনি। জানতো এখন। ও অনেকক্ষণ হলো এসেছে। দাঁড়াও আমিও একটু বাজিয়ে দেখি। বলেই চলে গেল সোহান। রাজীব সোহানকে দেখে দাঁড়িয়ে সালাম দিল। সোহান সালামের জবাব দিয়ে বলল, তোমাকে চেনা চেনা লাগছে। কে তুমি? আর এত সকালে আমার বাসায়? দেখুন, আমি মিমকে ভালোবাসি, ওকে বিয়ে করতে চাই। কি বলো এসব? মাথা ঠিক আছে? আজ মিমকে দেখতে আসবে, আর তুমি এসে কিনা এসব বলতেছো? বিশ্বাস না হলে মিমকে প্রশ্ন করে দেখুন। দেখো ভাই, প্রশ্ন করার সময় এখন নেই। আজ দেখতে আসবে, হয়তো ওর আংটি পরিয়ে যাবে।
ওর পরীক্ষা শেষ হলেই বিয়ে। এখানে আর কি থাকে বলো? কেন, আমাকে দিলে কি প্রবলেম? আমি কি দেখতে খারাপ? কোন সাইডে কম আছে আমার? আর মিম, তুমি এরকমটা না করলেও পারতে। ভালোবাসতাম তোমায়, তাই তোমার ডিপ্রেশনের কারণ জানার জন্য ওনার সাথে সরাসরি কথা বলেছি। কথাগুলো প্রচণ্ড রেগে বলল রাজীব, বলি চলে যেতে লাগলো। তখনই সোহান পিছন থেকে ডেকে বলল, আমার শালিকাকেও নিয়ে যাও ভাই। সোহানের কথায় পিছনে ফিরে তাকায় রাজীব আর বলে, মানে? মানে এতক্ষণ তোমাকে বাজিয়ে দেখলাম, তুমি মিয়া সাচ্চা প্রেমিক কি? হুম। রাজীব মিমের দিকে তাকালে মিম মুচকি একটা হাসি দিয়ে তার রুমে চলে যায়। আসো আসো ভাইরা ভাই, একটু বসো, নাস্তা করে যেও। না ভাইয়া, আমাকে এক্ষুনি যেতে হবে, সবাইকে মিষ্টি খাওয়াতে হবে, আম্মুকে বলতে হবে। এতটুকুতেই মিষ্টি? বিয়া হলে কি করবা ভাই? রাজীব আর সোহানের কোনো কথার উত্তর না দিয়ে ওদের বাসা থেকে গেল। মিম রুমে গিয়ে আয়নার সামনে বসে আছে। এমন সময় তার মোবাইলে মেসেজ টোন বেজে উঠল। মেসেজটা ছিল রাজীবের। তাড়াতাড়ি সেন্ড করে দেখে তাতে ছোট্ট করে লেখা, আজ কলেজ আসো, তারপর দেখবা মজা কাকে বলে। তারপর মিম মেসেজে রিপ্লাই দিল, কি আমার বীর পুরুষ রে, চিনি আমি তোমাকে। সমাপ্ত। পুরো গল্পটা কেমন লেগেছে জানাবেন। ধন্যবাদ সবাইকে।